হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো এই ভিডিওতে মেনলি আমি তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কী বিষয় নিয়ে সেটা দেখা যাক। সাপ্লি বা ইয়ারব্যাক থাকলে গভর্নমেন্ট বা প্রাইভেট চাকরি পেতে কি কোনো অসুবিধা হয়? আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, স্কলারশিপ পেতে কি কোনো অসুবিধা হয়? মানে পরবর্তীতে যারা হায়ার স্টাডি করবে, তোমরা বিভিন্ন স্কলারশিপে অ্যাপ্লাই করো, তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো ওপিনিয়ন থাকে বা আরও যদি কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো প্রথমেই হচ্ছে সাপ্লি বা ইয়ারব্যাক থাকলে গভর্নমেন্ট বা প্রাইভেট চাকরিতে কোনো অসুবিধা হয় কিনা। আমি প্রথম গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে তোমাদের বিষয়টা বলি, তারপরে প্রাইভেটের বিষয়টাতে আসছি। তো গভর্নমেন্ট চাকরিতে যারা পরবর্তীতে তোমরা অ্যাপ্লাই করবে, সাপ্লি বা ইয়ারব্যাক থাকলে ইন জেনারেল এক কথায় যদি তুমি আমাকে উত্তর দিতে বলো, কোনো ধরনের কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। যদিও সাপ্লি বা ইয়ারব্যাক যে সকল ছাত্রছাত্রীরা পায়, রেজাল্টের মধ্যে ইন্ডিকেশন থাকে, কোনো ইন্টারভিউয়ার যদি মনে করেন, ঠিক আছে, যে রেজাল্ট দেখে বুঝবে, সেক্ষেত্রে বুঝতে পারেন উনি, ঠিক আছে। বোঝাটা অস্বাভাবিক কিছুই না। তোমাকে সেই রিলেটেড হয়তো আমি কখনো কাউকে প্রশ্ন করতে শুনিনি কোনো ইন্টারভিউয়ারকে। যদি তোমাকে ইন্টারভিউয়ার প্রশ্ন করে, তুমি সেক্ষেত্রে বলবে যে স্যার, সেই পার্টিকুলার টাইমটাতে আমার কোনো সমস্যা চলছিল, বা পার্টিকুলার টাইমটাতে পার্টিকুলার সাবজেক্টটাতে আমি ঠিকমতো পড়াশোনা করিনি, তাই আমার সাপ্লি এসেছিলো। বা ইয়ারব্যাকের ক্ষেত্রে তোমাকে কি বলতে হবে, হয়তো কারোর ক্ষেত্রে হয়তো ফ্যামিলি কোনো প্রবলেম ছিল, কারোর ক্ষেত্রে হয়তো যে এডুকেশন, মানে ধরো দেখা গেল তুমি ডিপ্লোমাতে পড়তে এসছো, তো ডিপ্লোমাতে এই যে মানে যে এক্সপো থ্রু ভর্তি হওয়া আর ডিপ্লোমার যে এই যে অ্যাকচুয়াল সিচুয়েশনটা বহু স্টুডেন্টের কিন্তু বুঝতে সময় লেগে যায়। তো স্যার, আমি প্রথমে এসে বুঝতে পারিনি কতটা পড়াশোনা করতে হবে, কী করতে হবে না করতে হবে, যার জন্য প্রথম বছরটা আমার এরকম ধরনের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার ইয়ারব্যাক চলে এসেছিলো। তাই পরবর্তীতে আমি আবার ভালো করে পড়াশোনা করে আমি আমার ডিগ্রিটা কমপ্লিট করেছি। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমার শুধুমাত্র মিনিমাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গভর্নমেন্টের ক্ষেত্রে যেগুলো থাকে, যে 60% নম্বর, তোমার এজ ক্রাইটেরিয়া যেটা থাকে গভর্নমেন্টের ক্ষেত্রে, তোমার জেনারেল বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন যে এজ ক্রাইটেরিয়া থাকে, সেগুলো যদি তোমার ম্যাচ করে যায়, ঠিক আছে, তুমি যদি রিটেন এক্সামে যদি পাস করো, ঠিক আছে, বা যদি রিটেন এক্সামের পরে যদি ইন্টারভিউ হয়, তো রিটেন এক্সামে যদি তুমি পাস করো, বা যদি তোমার ডাইরেক্ট ইন্টারভিউ যদি কল হয়, সেক্ষেত্রে তুমি যদি ইন্টারভিউতে এলিজিবল হও, তো তুমি কিন্তু মানে তোমাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। তোমার রেজাল্ট যে যারা ইন্টারভিউয়ার তাদের কাছেই থাকবে। তোমাকে যে প্রশ্নগুলো করবে, তুমি যদি সরাসরি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, তোমার যদি সাবজেক্টের প্রপার নলেজ থাকে, সেক্ষেত্রে তোমার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো যারা গভর্নমেন্ট চাকরি বাকরির ক্ষেত্রে পরবর্তী মানে করছো, চিন্তাভাবনা রয়েছে, যদি কারো সাপ্লি বা ইয়ারব্যাক থেকে থাকে, তারা একেবারেই জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করো না, একেবারেই নেগেটিভ মানে অ্যাপ্রোচ নিয়ে এগিয়েও না, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো মাথা থেকে এগুলো একদম বাদ দিয়ে ভালো করে মানে প্রিভিয়াসলি যা ভুল করেছো এই মুহূর্ত থেকে ভালো করে পড়াশোনা স্টার্ট করে দাও। এবার আমি প্রাইভেট চাকরির ক্ষেত্রে বলবো, দেখো প্রাইভেট চাকরির ক্ষেত্রে মোটামুটি তুমি ধরে রাখতে পারো 90% ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। যেগুলো মিডিয়াম বা বিলো মিডিয়াম যে কোম্পানিগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র তাদের যদি মার্কস ক্রাইটেরিয়া বলে দেয় যে 60% আমার নম্বর দরকার, তাহলেই একটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু এরকম কিছু ভালো ভালো কোম্পানি থাকে, যে কোম্পানিগুলো কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেয় যে যদি কোনো ক্যান্ডিডেটের তোমার প্রিভিয়াস কোনো সেমিস্টারে যদি ব্যাকলগ থাকে, বা সাপ্লি যদি থেকে থাকে, বা ইয়ার গ্যাপিং যদি থেকে থাকে, ইয়ার গ্যাপিং মিনস ইয়ারব্যাক যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা নেব না, বা সেই স্টুডেন্টটা কিন্তু ইনএলিজিবল বা এলিজিবল নয়, এটা যদি উল্লেখ থাকে, সেই পার্টিকুলার কিছু কোম্পানির ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তবে সেই কোম্পানির সংখ্যা খুবই কম, যেগুলো হচ্ছে হাই রেটেড কিছু কোম্পানি থাকে, তারাই এই ধরনের ক্রাইটেরিয়া জুড়ে দেয়, ঠিক আছে। আদারওয়াইজ মোস্ট অফ দ্য কেসেস তোমাকে তো বললাম 80 to 90% ক্ষেত্রে কিন্তু প্রাইভেট চাকরির ক্ষেত্রে তোমার যদি ওভারঅল পার্সেন্টেজ যদি 60% থাকে, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার সাপ্লি বা ইয়ারব্যাকটা অতটা কিন্তু ম্যাটার করবে না। নেক্সট হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে স্কলারশিপ পেতে কোনো অসুবিধা হয় কি না। তো দেখো নর্মালি হচ্ছে আমাদের সবথেকে বড় যে স্কলারশিপ রাজ্যের, বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটার রেসপেক্টেই আমরা কথাটা বলবো। এছাড়া অন্যান্য স্কলারশিপগুলোর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অলমোস্ট হচ্ছে সিমিলার। তো দেখো যাদের সাপ্লি আছে, ঠিক আছে, ধরো তুমি, আমি একটা এক্সাম্পল থ্রু জিনিসটাকে বোঝাচ্ছি। ধরো এই মুহূর্তে কোনো একটা পার্টিকুলার ক্যান্ডিডেট, ধরো দেখা গেলো সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে, মানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে, মানে সে কোন সালে ভর্তি হয়েছে, 2023-এ ভর্তি হয়েছে, তাহলে 2023 থেকে 2026-এর তার হচ্ছে অ্যাকচুয়াল কোর্সটার যে ডিউরেশন 2023 থেকে 2026। এবার দেখা গেল সে ফোর্থ সেমিস্টারে, ধরো দেখা গেল ফোর্থ সেমিস্টারে যখন সে উঠছে, ফোর্থ সেমিস্টারে দেখা গেল তার একটা সাপ্লি চলে আসছে, ঠিক আছে। তো সে ফোর্থ সেমিস্টারের সাপ্লিটা সে কখন ক্লিয়ার করবে? সিক্স সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন সে ক্লিয়ার করবে, তখন তার ক্লিয়ার হয়ে গেল। তো সেক্ষেত্রে একটা জিনিস তুমি লক্ষ্য করো, বা ধরো দেখা গেল অন্য কোনো একটা অড সেমিস্টারে, ধরো ফার্স্ট সেমিস্টারে একটা সে ব্যাক পেয়েছিল, সেটা সে থার্ড সেমিস্টারে কিন্তু
পরীক্ষা দিয়ে সেটা সে ক্লিয়ার করে নিয়েছে, ঠিক আছে। বা আমি ধরেই নিলাম যে দেখা গেল অনেকের ক্ষেত্রে এরকম ঘটনাও অনেকের ক্ষেত্রে ঘটে যে দেখা গেল তোমার 6 সেমিস্টারে হয়তো সাপ্লি পেয়ে গেছে, তো সেক্ষেত্রে থেকে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে 6 সেমিস্টারের। তোমার এক্সাম হওয়ার পরে, সেমিস্টার এক্সাম হওয়ার পরে 2 থেকে 3 মাস পর কিন্তু একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হয়। তো স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে তুমি কিন্তু পাস আউট হয়ে গেলে। তো সেক্ষেত্রে দেখো তোমার যে ডিপ্লোমার যে ডিউরেশন, মানে তোমার 2023 থেকে 2026-এর মধ্যে তোমার, মানে 2026-এ তোমার অ্যাকচুয়ালি পাস আউট হওয়ার কথা ছিল। তো দেখো মাঝখানে তোমার সাপ্লি পাওয়ার জন্য কিন্তু 2026-এই তুমি কিন্তু পাস আউট হয়ে গেলে, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো ইয়ার গ্যাপ বা অন্য কিছু হলো না। তো সেক্ষেত্রে পরবর্তী তুমি যে কোয়ালিফিকেশন করবে, পরবর্তীতে তোমার স্কলারশিপ পেতে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, যদি তোমার যে 2023 থেকে 2026-এ তুমি যে ডিপ্লোমা করছো সেখানে যদি ওভারঅল 60% থাকে, ঠিক আছে। মানে 2026-এ যদি তুমি ল্যাটারাল এন্ট্রি থ্রু ডাইরেক্ট অ্যাডমিশন হোক বা এন্ট্রান্স এক্সাম থ্রু হোক, যে কোনো বিটেক কলেজে ভর্তি হও, সেখানে শুধুমাত্র তুমি যখন সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, মানে তুমি যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাবে, তখন তোমাকে শুধুমাত্র দেখা হবে তোমার যে প্রিভিয়াস কোয়ালিফিকেশন অর্থাৎ ডিপ্লোমাতে তোমার ওভারঅল 60% আছে কিনা, ঠিক আছে। এইটুকুই শুধু চেক করা হয়। এবার যাদের ধরো দেখা গেল ইয়ার ব্যাক চলে এসছে, ঠিক আছে। ইয়ার ব্যাক চলে আসা মানে কি, ধরো দেখা গেল 2023 থেকে 2026 সেম এক্সাম্পলটা নিচ্ছি, তোমার যদি ইয়ার ব্যাক চলে আসে অবভিয়াসলি তুমি 2026-এ পাস আউট হতে পারছো না, তাহলে তোমার ডিউরেশনটা কত হয়ে গেল 2023 থেকে 2027, মানে 3 বছরের যে কোর্স সেটা তোমাকে কিন্তু 4 বছরে কমপ্লিট করতে হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা ইয়ার গ্যাপ চলে আসলো। এবার নর্মালি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে যেটা নর্মালি হয় যে ইয়ার গ্যাপ থাকলেও কিন্তু 1 বছর ইয়ার গ্যাপ থাকলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেখানে তোমাকে প্রপার ডকুমেন্টেশন সাবমিট করতে হয়, ঠিক আছে, যে তুমি কেন 1 বছর গ্যাপ তোমার হয়েছিল। এবার হ্যাঁ, কিছু ক্ষেত্রে মেডিকেল ইস্যু হতে পারে, কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে, সেগুলো অ্যাকসেপ্টেবল। কিন্তু দেখা গেল তোমার ইয়ার গ্যাপ, মানে তুমি ঠিকমতো পড়াশোনা করোনি, তার জন্য তোমার 1 বছর ইয়ে হয়ে গেছে, ইয়ার ব্যাক হয়ে গেছে, বা 1টা বছর নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস কিন্তু অ্যাকসেপ্টেবল হয় না, ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেস। তো তোমাকে কিন্তু প্রপার ডকুমেন্টেশন তোমাকে সাবমিট, মানে তোমাকে করতে হবে, এবং হায়ার যে ইয়ে আছে, অথরিটি আছে, তারা যদি সেটাকে ভেরিফিকেশন করে, সেক্ষেত্রে তুমি কিন্তু স্কলারশিপ পাবে, আদারওয়াইজ কিন্তু স্কলারশিপ পেতে একটু সমস্যা হয়ে যায়। আর যাদের 2 বছর গ্যাপ, ধরো দেখা গেল 2023 থেকে তোমার 2026-এ তোমার পাস আউট, মানে 2023 থেকে 26 এই ডিউরেশনে তোমার মানে কোর্সটা হওয়ার কথা, তোমার দেখা গেল 2 বার পরপর ইয়ার ব্যাক চলে এসছে, মানে 2 বছর গ্যাপ হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি ধরেই নিতে পারো পরবর্তীতে কিন্তু তুমি স্কলারশিপ পাবে না। 1 বছর গ্যাপ হলে স্কলারশিপ পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু তোমাকে সেখানে 1 বছর কেন তোমার গ্যাপ হয়েছে, 1 বছর কেন ইয়ার গ্যাপটা হয়েছে, প্রপার ডকুমেন্টেশন কিন্তু সাবমিট করতে হয়, ঠিক আছে। তো যখন তোমরা অ্যাপ্লাই করবে বা পরবর্তীতে এই রিলেটেড মানে যখন তোমাদের নতুন গাইডলাইন আসবে, ঠিক আছে, তখন তোমাদের আমি বলে দেবো অ্যাকচুয়ালি কীভাবে তোমাদের এই ইয়ার গ্যাপিংয়ের জন্য কী ডকুমেন্টেশন সাবমিট করা দরকার হয়, ঠিক আছে। তবে নর্মালি যদি ভ্যালিড কারণ যদি দেখানো যায় সেক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু যদি ভ্যালিড কারণ যদি না দেখানো হয় তো সেক্ষেত্রে কিন্তু অনেকজনেরই আমি দেখেছি এটা রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারলে, সাপ্লি বা ইয়ার ব্যাকের কী কী ডিসঅ্যাডভান্টেজেস আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আশা করি আমি কথা বললাম এবং তোমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।